আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা, ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। রাজবাড়ীর ঘটনা হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কড়া প্রতিক্রিয়া দিল্লির। শাহবাগ অবরোধ, উপদেষ্টারা না আসা পর্যন্ত অবস্থানের ঘোষণা। বাংলাদেশি তকমায় 1 বছরে 2200 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। 19 বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার যে আবেদন নয়াদিল্লি করেছিল তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রানজিট সুবিধা আর দেওয়া হচ্ছে না। ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে তথ্য আদান প্রদানের সক্ষমতাকে বোঝায়, যা ইন্টারনেট সংযোগের গতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের ট্রানজিট অনুমোদন দিলে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই প্রস্তাবটি নাকচ করা হয়েছে। এ বিষয়ে গত 1 ডিসেম্বর একটি নির্দেশনা জারি করেছে বিটিআরসি। উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম ভারতের টেলিকম কোম্পানির ভারতীয় এয়ারটেল লিমিটেডের সঙ্গে যৌথভাবে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ব্যান্ডউইথ ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। সে সময় এই প্রস্তাবে প্রাথমিক সম্মতিও পাওয়া গিয়েছিল। প্রস্তাব অনুযায়ী আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে স্থল ভিত্তিক সংযোগ চালু করার কথা ছিল। তবে বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, এ ধরনের সংযোগ বাংলাদেশের বাস্তবিক লাভ হতো খুবই সীমিত, বরং সুবিধাভোগী হতো ভারত। সূত্রটির দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দুটি দেশের প্রতিষ্ঠান আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই এবং একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজবাড়ী জেলায় চাঁদাবাজির সময় উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষে এক হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে নয়াদিল্লি সতর্ক করে বলেছে, এই ধরনের সহিংসতা উপেক্ষা করা যায় না। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই মন্তব্য করেন। রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তের ওপারে ঘটনা প্রবাহকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব হামলার ঘটনাকে হালকাভাবে নেওয়া যায় না। এই ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দায়ীদের শনাক্ত করে বাংলাদেশ কর্তৃপক্ষ শাস্তির আওতায় আনবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা সবাই অবগত। আমরা এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান কি ছিল কিংবা কি হওয়া উচিত এবং বর্তমানে কি সে বিষয়ে আমি আপনাদের সময়ে সময়ে জানিয়ে আসছি। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈরী আচরণ অত্যন্ত উদ্বেগজনক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা ময়মনসিংহে সাম্প্রতিক এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার ঘটনার নিন্দা জানাই এবং প্রত্যাশা করি অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। স্বতন্ত্র সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও ভূমি দখল সহ 2900টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনাকে কেবল গণমাধ্যমের বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া কিংবা রাজনৈতিক সহিংসতা হিসেবে বাতিল করা যায় না।
জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর তারা এ কর্মসূচি পালন করেন। এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যতক্ষণ না পর্যন্ত শরীফ ওসমান হাদির বিচার নিয়ে জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়া হবে না। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি। আব্দুল্লাহ আল জাবির বলেন, এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা এখানে এসে জনগণের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়ে আমরা এই অবস্থান ধরে রাখব। তিনি বলেন, এই জমিন হাদির রক্তে ভিজেছে, অথচ কেউ কেউ এসে আমাদের বলে এই কাজ করো না, ওই কাজ করো না, কিন্তু আমরা দেখছি আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না। একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শাহবাগে না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। ভারতের রাজধানী নয়াদিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে চলতি 2025 সালে রেকর্ড সংখ্যক 2200 জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2024 সালে যেখানে মাত্র 14 জনকে এবং 2023 সালে 5 জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে এই সংখ্যা 2000-এ ছাড়িয়ে যাওয়াকে নজিরবিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সাভার স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। এর আগে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার চোখ ভিজে যায়। শুক্রবার বিকেল 4:40 দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন। এর আগে 2006 সালের 1 সেপ্টেম্বর তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। দর্শক, এ ছিল আমাদের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।